আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকগণ, আমরা যারা শিশু বিশেষজ্ঞ হওয়ার জন্য এফসিপিএস পড়ার যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা পার্ট 1 শেষ করে এখন কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা ট্রেনিং করে ইনশাল্লাহ ডিসেম্বর 2026-এ আমরা যারা মিড টার্ম দিব, তাদের জন্যই আজকের আমাদের এই আয়োজন। ডিসেম্বর 26-এ যারা আমরা মিড টার্ম দিব, তাদের জন্য পেডিট্রিক্সে এফসিপিএস মিড টার্ম পেডিট্রিক্স এক্সাম ব্যাচ এবং রেগুলার ব্যাচ, এই দুইটি ব্যাচের ওরিয়েন্টেশন এর প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন আমাদের খুবই জনপ্রিয় মেন্টর এবং আমাদের খুবই পরিচিত ডক্টর আবুজর গিফারি ভাইয়া। আমাদের সাথে আছেন ডক্টর শাকিলা তাসকিন ম্যাম, এবং আমাদের সাথে আছেন আমাদের সবার খুবই প্রিয় ডক্টর শামীম হাসান। প্রথমেই আমি ডক্টর শামীম হাসান ভাইয়ার কাছ থেকে আহ, জেনে নিব তার এবার মিড টার্ম পরীক্ষার অনুভূতি। ডক্টর শামীম হাসান ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে আছেন ট্রেনিংরত, এবং তিনি এবার জুন 2026-এ আমাদের জেনেসিস এর সাথে মিড টার্ম পেডিয়াট্রিক্স পাশ করেছেন। ভাইয়াকে কনগ্রেচুলেশন। ভাইয়া, আপনি আপনার ফিলিংসটা শেয়ার করবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম আপু, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ শামীম হোসেন। এবার আমি জুলাই 2026 সালে অনুষ্ঠিত এফসিপিএস মিড টার্ম পরীক্ষায় পাশ করেছি পেডিয়াট্রিক্স থেকে। সেজন্য আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার ভাই বোন, তারপরে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমার কলিগ বৃন্দ যারা আছেন, যারা আমাকে এই যাত্রায় সহযোগিতা করছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আর যার কথা না বললেই নয়, জেনেসিস। আমি শুরু থেকে জেনেসিসে যখন আমি পার্ট 1 পরীক্ষা দিই, তখন আমি জেনেসিসের সাথে আমি যুক্ত ছিলাম। আল্লাহর রহমতে এক্সেলসি পাশ করে গেছি। আর এবার মিড টার্ম পরীক্ষা আমি জেনেসিসের সাথে যুক্ত ছিলাম। তো জেনেসিসের সাথে যুক্ত হওয়ার কারণ হলো যে চিন্তা করলাম যে আমাদের পেডিয়াট্রিক্স এর ট্রেনিং তো অনেক হচ্ছে। আহ আচ্ছা, আমি ডিউটিতে আছি, তো আমার ভিডিওটা তাহলে অফ করে দিই, একটু ভিডিওটা অফ করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আহ, মানে আমি জেনেসিসের সাথে যুক্ত হলাম যে আমার তো ডিউটিতে অনেক বেশি প্রেসার, আমার পড়ার ওরকম করে সময় হচ্ছে না। তাহলে আমাকে একটা কোচিং সেন্টারের সাথে যদি আমি অন্তত যুক্ত থাকি, তাহলে হচ্ছে আমার প্রিপারেশনটা আগিয়ে নিয়ে যাবে, কারণ সময় তো চলে যাবে কিন্তু আমি হয়তো ডিউটির প্রেসারে পড়তে পারবো না। এভাবে করে করে সময় তো এগিয়ে যাবে, পরীক্ষা চলে আসবে, আমি কি করব? এই জন্য হচ্ছে আমি জেনেসিসের সাথে যুক্ত হই, অন্তত যদি রেগুলার ক্লাস করি, পরীক্ষা দেই, তাহলে একটা প্রিপারেশন হবে। সেই লক্ষ্যে আমি হচ্ছে যে জেনেসিসে রেগুলার বেস 2-তে, যেখানে নিয়মিত ক্লাস এবং পরীক্ষা হতো, সেরকম একটা বেসে ভর্তি ছিলাম। তো সবগুলি ক্লাস আমি, মোস্ট অফ দা ক্লাস আমি করেছি, একদম সবগুলি ক্লাস করছি তা না, আমি বেশিরভাগ ক্লাসই করার চেষ্টা করছি আর পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং প্রি মক মক যে পরীক্ষা হয়েছে সেখানে আমি নিয়মিত প্রিপেয়ার করলাম, এবং হচ্ছে যে মোটামুটি আল্লাহর মতো সন্তোষজনক মার্কই ছিল। তো এটা কিন্তু আমার প্রিপারেশনকে বুস্ট আপ করে দিয়েছে। আমার কাছে মনে হলো যে বিসিবিসি সরাসরি এক্সামে বসছে না বসে আমি যদি অন্তত একটা কোচিং সেন্টারে যুক্ত থেকে নিয়মিত পরীক্ষা দেই, ক্লাস ক্লাস করি, পরীক্ষা দেই, এবং অল্প অল্প করে দেখা যায় আমার যদি মানে অল্প অল্প করে দেখা যায় আমার হচ্ছে যে কনফিডেন্স লেভেলটা বাড়বে, সেই লক্ষ্যেই কিন্তু হচ্ছে যে কোচিং এ ভর্তি হওয়া। আসলে কোচিং এ মানে মিড টার্ম পরীক্ষা পাশ করার জন্য যে কোচিং এ ভর্তি হতেই হবে ব্যাপারটা এরকম না। যারা কোচিং করে না তারাও কিন্তু পাশ করে। কিন্তু কোচিং তাহলে কেন লাগবে? কোচিং এ আসলে হচ্ছে যে আগে থেকে একটা প্রিপারেশনে থাকা সরাসরি, কারণ আমাদের এফসিবিএস মিড টার্ম পরীক্ষায় কোশ্চান সংখ্যা কিন্তু অনেক বেশি সময়ের তুলনায়। তো ওই অল্প সময়ের মধ্যে কোশ্চান গুলি ঠিক মতো ডায়াগনোসিস করতে পারা, ধরতে পারা, আমি কতটুকু লিখবো না লিখবো সেইটুকু বুঝতে পারা, এবং তার সময়ের মধ্যে লিখে শেষ করে আসতে পারা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তো যদি আগে থেকে একটা প্রিপারেশন না থাকে, একটা যদি আমার প্রস্তুতি না থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে বিসিবিসি গিয়ে এটা একটা অসুবিধার সম্মুখীন হতে পারে। সেজন্য আমি হচ্ছে যে এই চিন্তা থেকে ভাবলাম যে কোচিং সেন্টার অ্যাড হই এবং পরীক্ষা দিয়ে ক্লাস করি, তাইলে হচ্ছে আমার জন্য এটা সুবিধা হবে। তো আল্লাহর রহমতে কোচিং এ আমি মোটামুটি ক্লাস মোটামুটি করলাম, পরীক্ষা দিলাম। এতে করে দেখলাম যে নিয়মিত যে ক্লাস এবং পরীক্ষা দেয়, এতে কিন্তু একটা টপিক্স এর মোটামুটি কোনো কিছু আসলে বাদ থাকে না, যে একটা টপিক্স এর কোন আঙ্গিকের কোশ্চেন আসতে পারে, কি ধরনের সিনারিও আসতে পারে, কিভাবে আমি হচ্ছে ডায়াগনোসিস বুঝতে পারবো। এটা কিন্তু আমার চিন্তা করতে সহায়তা করে। এবং তার পাশাপাশি আরেক যেটা, সেটা হলো যে সময়ের মধ্যে শেষ করে আসতে পারে। আমরা জানি যে চেষ্টা করতাম যে প্রি মক মক পরীক্ষায় একদম সময়ের মধ্যে সঠিকভাবে অ্যান্সার গুলো দিয়ে আসার। তো এতে করে হয় কি যে আমার কাছে মানে মোর কনফিডেন্ট লাগতো। আমি যখন বিসিবিসি এক্সাম দিব, তখন আমার কাছে মনে হলো না না, আমি তো জেনেসিস এ পরীক্ষা দিয়েছি, সেখানে তো আমার একটা এক্সপোজার আছে আগে থেকে। তো সেই জন্য মনে মনে কিন্তু একটা সাহস পাচ্ছিলাম।
সত্যিকার অর্থে যখন আমি বিসিবিএস এ গিয়ে রিটেন দিই, তার আগে এসিকিউ দিই, আমার কাছে মনে হলো যে আমি মনে হয় জেনেসিস এ বসে পরীক্ষাটা দিচ্ছি। একদম সব প্রশ্ন কমন পড়বে তা না, জেনেসিস এর মতো করে কিছু প্রশ্ন কমন থাকবে। এবং হচ্ছে আমার আমি চিন্তা করতে আমার সহায়তা হবে, যেহেতু আমার কোচিং এ যদি এক্সপোজার থাকে। সবকিছু মিলে আসলে কোচিং হলো নিজের জন্য একটা মানে প্রস্তুতি ক্ষেত্র, যেখানে চর্চা হবে। নিয়মিত ক্লাস পরীক্ষা দিলে প্রস্তুতিটাতে মানে অনেক সহায়তা হবে। আর কোচিং এ অ্যাড থাকলে আসলে একটা পড়াশোনার একটা তাড়াও থাকে। নয়তো দেখা যাবে আজকে এই কাজ, কালকে ওই কাজ, পড়াশোনা, তারপর ডিউটি, এই সমস্ত কাজে দেখা যায় বেশিরভাগ বিজি থাকা হয়। পড়াশোনাটা হয়তো ওইভাবে হয় না, কিন্তু কোচিং এ অ্যাড থাকলে একটা চিন্তা থাকবে না, কালকে আমার ক্লাস আছে, পরীক্ষা আছে। আমি এত সব ব্যস্ততার মাঝখানেও পড়ার জন্য আলাদা একটা সময় আমি সিলেক্ট করতে পারবো। তো দেখা যায় এই জন্য প্রিপারেশনটা কিন্তু ভালো হয়। এইটুকুই আর কি আমার বলা। জেনেসিস এর প্রতি আমি আসলে বরাবরই কৃতজ্ঞ, কারণ জেনেসিস যে চেষ্টাটা ডাক্তারদের জন্য করে, এটা আসলে আমি এক কথায় আমি মুগ্ধ। আমি সেই পার্ট ওয়ান থেকেই দেখলাম যে ওনারা ডাক্তারদের জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করে, যে কি করে ডাক্তারদেরকে পরীক্ষায় পাশের জন্য সাহায্য করা যায়, সব আঙ্গিকেই কিন্তু হচ্ছে যে প্রিপারেশন নিতে সাহায্য করে। আর এখানে তো ক্লাস, পরীক্ষা, তারপর অস্পিতে হচ্ছে যে কি কি অস্পি আসতে পারে, একটা মহড়া হয়, অস্পিও কিন্তু একটা নেওয়া হয়, অস্পি ক্লাস নয়, অস্পি একটা পরীক্ষাও নেওয়া হয়। এগুলো সবকিছু আসলে পরীক্ষার প্রস্তুতিতে কিন্তু হেল্প করে। আমি মিড টার্ম পরীক্ষায় কতটুকু লিখবো লিখবো না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি অনেক কিছুই জানতে পারি, কিন্তু সব তো আর মানে সময়ের মধ্যে সে মানে প্রশ্নের মান দেখে এবং সময় দেখে আমাকে সিলেক্ট করে আসতে হবে যে আমি আসলে কতটুকু লিখবো, কোনটা বেশি ইম্পর্টেন্ট, প্রশ্নের সাথে যায় কোনটা, সেই হিসেবে কিন্তু লেখার একটা মানে মানে থাকতে হবে, চর্চা থাকতে হবে। তো সবকিছু মিলে কোচিং এ ভর্তি হলে লস নাই, লাভ আছে, এটুকু বলতে পারি। আপনারা যারা সামনে মিড টার্ম পরীক্ষা দিবেন, যা ডিসেম্বর 2026 সালে, আপনাদের সবার প্রতি শুভকামনা থাকলো, দোয়া থাকলো। এইটুকুই আর কি আমার পার্ট। থ্যাংক ইউ ডক্টর শামীম ভাইয়া, আপনি অনেক সুন্দর করে আপনার জার্নিটা আমাদের সামনে তুলে ধরছেন। আর ভাইয়া যেটা বললেন, ভাইয়ার সাথে আমিও বলতে চাই যে অবশ্যই এফসিপিএস মিড টার্ম এখন অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ, এবং যারা এক্সাম দিয়েছে সবারই সবাই এই জায়গায় একমত যে দিন দিন এক্সাম কঠিন হচ্ছে, দিন দিন প্রশ্ন আগের থেকে কঠিন হচ্ছে, এবং খুবই বিশাল একটা সিলেবাস, মানে যথেষ্ট বড় পরিসরে একটা সিলেবাস। কিন্তু আমাদের এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমাদেরকে এই সুন্দর সিলেবাসটা কিভাবে আমরা আয়ত্ত করতে পারবো এই সময়ের মধ্যে, এবং বিসিপিএস এর প্রশ্নের প্যাটার্ন, এসবি এর জন্য, অস্পির জন্য, প্রত্যেকটা সেক্টর আমরা কিভাবে ভালো করতে পারবো, তার জন্যই জেনেসিস আমাদের জন্য এক্সাম ব্যাচ এবং রেগুলার ব্যাচ নিয়ে রেডি। তার জন্য এখন ডেকে নিব আমাদের সবার প্রিয় ডক্টর আবুজর গিফারি ভাইয়াকে। আবুজর গিফারি ভাইয়া এখন বাংলাদেশ শিশু হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি কার্ডিওলজিতে অলরেডি অ্যাডভান্স ট্রেনিং এ আছেন। ভাইয়া, আপনার মূল্যবান দিক শোনা যাচ্ছে নির্দেশনার আমাকে? জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে না আপু আমাকে? জি ভাইয়া, আপনাকে একদম দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এই প্রোগ্রামে, ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কোঅর্ডিনেটর সহ আমাদের এখানে মেন্টর, আমাদের গেস্ট আছেন। আপনারা যারা আমাকে এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সম্পর্কে বা আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে আমি শেষ করব। দেখেন, একটু আগে আমাদেরকে ওই যে ডাক্তার শামীম ভাই বলেছেন অলরেডি, হ্যাঁ, যে মিড টার্ম পাস করার জন্য আমাদের জেনেসিসে যুক্ত হওয়া জরুরি কিনা। আমি বলবো যে আসলে জরুরি না। তো আপনি এখন বলবেন যে ভাইয়া তাহলে তো আর এই প্রোগ্রামের দরকার কি? আর যারা ভর্তি হয়েছে আমাকে টাকা ফেরত দেন, আর যারা আছে তারা ভর্তি হবো না। বিষয়টা সেরকম। দেখেন, আমি সবসময় বলি যে আমাদের পার্ট ওয়ান প্রিপারেশন এবং মিড টার্ম প্রিপারেশন, এফসিপিএস পার্ট টু প্রিপারেশন, তিনটাই আমাদের বিসিপিএস এর পরীক্ষা। কিন্তু আমাদের জীবনের ক্ষেত্র তিনটাতে তিন রকম। দেখেন, ডিউরিং পার্ট ওয়ান প্রোগ্রাম আপনার হাতে অপশন ছিল, আপনার হাতে সুযোগ ছিল যে আপনি আহ, চাকরি না করে কিংবা ডিউটি না করে শুধুমাত্র একাধারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পড়াশোনা করবেন। আপনার হাতে এরকম সুযোগ ছিল, আপনি সেটা করেছেন আপনি। কিন্তু যদি মিড টার্মের কথা বলি, কোশ্চেন কালেও সম্ভব না এটা। বিশেষ করে আমরা যারা পিডিয়াট্রিক্স এর ট্রেনি আছি, আমি আমি একদম অকপটে বলতে পারি যে আপনি পিডিয়াট্রিক্স এর ক্ষেত্রে
ঢাকা বলেন, ঢাকার বাইরে পেরিফেরি মেডিকেল কলেজ বলেন, ইভেন জেলা সদর হাসপাতাল হাসপাতাল বলেন, আপনি যেখানেই ট্রেনিং করান না কেন, পেডিয়াট্রিক্স এর ট্রেনিং অলওয়েজ অলওয়েজ হার্ড ট্রেনিং। দেখেন আপনি আপনার যে সকল বন্ধু ট্রেনিং করে, এফসিপিএস ট্রেনিং মেডিসিন বা সার্জারিতে আছে, হয়তো এমনও মেডিকেল কলেজ আছে ঢাকার মধ্যেই আছে আমি জানি, যেখানে সপ্তাহে 2 দিন 3 দিন গেলেই হয়, যেটা আপনার কাছে স্বপ্ন। অসম্ভব ব্যাপার, আপনার সপ্তাহে 6 দিন তো যাওয়াই লাগবে, পাশাপাশি আপনার সপ্তাহে একটা শুক্রবারও করা লাগবে, তারপরে টানা 15 দিনও ডিউটি করা লাগবে আপনার। এর বাইরে আপনার ইভিনিং আছে, এর বাইরে আপনার নাইট আছে, এর বাইরে আপনার কেস প্রেজেন্টেশন আছে। তো দেখেন, এর বাইরে সংসারের কথা আর বললাম না আর কি। এর বাইরে তো আপনার সংসার আছে, ঘর সংসার, এটা তো ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য, তাই না? আর নিজের শরীর স্বাস্থ্যের অসুস্থতার কথা তো আমাদের মাথায় রাখারই সুযোগ নাই। দেখেন, এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতেই হবে, এবং আমি বলি যে এই জিনিসগুলা মেনটেন করে সিস্টেম ওয়াইজ পড়াশোনা করা সো মাচ ডিফিকাল্ট, সো মাচ ডিফিকাল্ট। আপনি যদি পারেন, আমি আপনাকে স্যালুট করি, তবে এটা খুবই কঠিন কাজ। কারণ আপনি যদি কোথাও এক্সকিউজ দেন যে আমার পরীক্ষা আছে, আমি 1 সপ্তাহ ছুটি নিব, বা আমি সপ্তাহে 2 দিন আসবো না, এটা সম্ভব না এটা। তাহলে তাহলে প্রিপারেশন, আমি যে ওয়ার্ডে কাজ করি আমার প্রিপারেশন হয় না? হয়তো। হ্যাঁ, দেখেন, আমরা ওয়ার্ডে কাজ করি, আপনি ওয়ার্ডে অনেক অনেক সিনসিয়ার একজন ট্রেনি, এতে আমার কোনো সন্দেহ নাই, সবাই আপনার প্রতি খুব বেশি আস্থা রাখে, যারা ওই 4টা বেড বা ওই ওয়ার্ডে যেহেতু ডাক্তার অমুক আছেন, আমরা ওই ওয়ার্ড নিয়ে কোনো চিন্তা করবো না, ঠিক আছে? আমাদের ওই ওয়ার্ড নিয়ে কোনো চিন্তা নাই, আমাদের ওই ওয়ার্ড নিয়ে কোনো চিন্তা নাই, যেহেতু ওই ট্রেনিটা আছে, এরকম তার উপরে সবার ভরসা আছে, বিশ্বাস আছে, আমি মানতেছি। কিন্তু সবসময় মনে রাখবেন যে ওয়ার্ডে কাজ করা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দুইটা এক জিনিস নয়। যেমন, আমি যদি আপনাকে বলি যে আপনি ওয়ার্ডে বলেন তো গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি কয়টা পেশেন্ট পাইছেন আপনি? আমি যদি আপনাকে বলি হেরেডিটারি স্ফেরোসাইটোসিস এর আপনি কয়টা পেশেন্ট পাইছেন? দেখেন, আমরা কিন্তু এই পেশেন্ট গুলো সাধারণত ওয়ার্ডে পাই না। হ্যাঁ, আপনি থ্যালাসেমিয়া পাবেন, কিছু পেশেন্ট তো কমন আপনি পাবেনই, তাই না? থ্যালাসেমিয়া, কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো আপনি পাবেন। ইভেন কনজেনিটাল হার্ট ডিজিজ যেগুলা সাইনোটিক স্পেলে যায়, সেগুলো সাধারণত আমাদের সেখানে আমরা রাখি না, আমরা সরাসরি কিন্তু রেফার করে দিই। সো এই যে যে ডিজিজের কথাগুলো আমরা বললাম, এগুলো আমাদের পরীক্ষার কেস, আমাদের পরীক্ষার প্রশ্ন এগুলা। তাই আপনি ওয়ার্ডে কাজ করে এই পরীক্ষার এই কোশ্চেন গুলো আপনি অ্যান্সার দিতে পারবেন না। আপনি সিস্টিক ফাইব্রোসিস এর পেশেন্ট কয়টা আপনি ওয়ার্ডে পাইছেন খেয়াল করেন তো? খুবই কম। হয়তো ঢাকার মধ্যে যারা আছেন তারা 1 2 পাইতে পারেন, পেরিফেরিতে এটা নাই। তো দেখেন, এই যে জিনিসগুলো আমি বললাম, এগুলো আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে, কারণ আমি যদি এটা না পড়ি আমি তো এটা অ্যান্সার দিতে পারবো না। একটু আগে শামীম ভাই বলছেন যে ডায়াগনোসিসটা যদি আপনি ঠিক করতে না পারেন, আপনার পরবর্তী মানে যে কোশ্চেনের যে দুইটা বা তিনটা অংশ আছে, 2 মার্ক 2 মার্ক 1 মার্ক এরকম করে ভাগ করা আছে, আপনার ডায়াগনোসিস যদি ঠিক না হয়, আপনার পরবর্তী কোশ্চেন গুলো সবই ভুল হবে, জিরো পাবেন ওখানে। তাই আমরা আপনাদেরকে বলছি যে আপনার প্রিপারেশনের জন্য একটা সিস্টেম ওয়াইজ পড়াশোনার প্রয়োজন। যেমন, আমি যদি পুরো পেডিয়াট্রিক্স, আমরা আমাদের রেগুলার ব্যাচ এবং এক্সাম ব্যাচ 2 জায়গাতে আমরা পুরো পেডিয়াট্রিক্স কে আমরা 14টা সিস্টেমে ভাগ করছি, 14টা ক্লাসে আমরা ভাগ করছি, 14টা এক্সামে আমরা ভাগ করছি, এবং এখানে মোটামুটি পেডিয়াট্রিক্স এর সকল টপিক এখানে টাচ করছি আমরা, সকল টপিকস, যেন আপনার রিটেন প্রিপারেশনের জন্য কোনো ধরনের কোনো বেগ পোহাতে না হয়। এবার আমি যদি পরিসংখ্যানটা বলি, যে এবার আমাদের এক্সামে নিচ্ছিল 91, রিটেনে পাস করছে 82, আর ফাইনালি আমাদের ক্লিনিক্যালে পাস করছে 69। তো দেখেন, এই যে বাকি যারা পাস করে নাই, তারা কি ভালো পড়াশোনা করে নাই? অবশ্যই তারা ভালো পড়াশোনা করছে, অবশ্যই তারা ওয়ার্ডে কাজ করেছে, এমন না যে তারা ওয়ার্ডে কোনো ধরনের কাজ করে নাই বলে তারা আহ পরীক্ষাতে খারাপ করছে, বিষয়টা এরকম না। ওয়ার্ডে সবাই কাজ, পেডিয়াট্রিক্স আমি এতটুকু বিশ্বাস করি, পেডিয়াট্রিক্স এ ওয়ার্ডে কাজ না করে কোনো উপায় নাই। আপনি এটা পারবেন না, পেডিয়াট্রিক্স এ সম্ভব না এটা। তবুও কিন্তু একটা সিস্টেম ওয়াইজ প্রিপারেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, না হলে আপনি আপনি কনফিডেন্ট ইনাফ হইতে পারবেন না। তাই আমরা আপনাদেরকে আমাদের এখানে আজকে 2টা ব্যাচের কথা বলবো, সেটা হচ্ছে রেগুলার ব্যাচ।
রেগুলার ব্যাচ মানে হচ্ছে আমাদের এখানে লেকচার ক্লাস প্রতিদিন আমাদের আমাদের ইউজুয়ালি সোম এবং বৃহস্পতিবার এই দুইটা দিনকে আমরা টার্গেট করি। আমরা আমাদের অফলাইন এবং অনলাইন দুই জায়গাতে সার্ভিস দিই। আমরা আমাদের কথা হচ্ছে অফলাইন বেস্ট, অলওয়েজ অলওয়েজ, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য অফলাইন বেস্ট। যারা ঢাকাতে আছেন তাদেরকে তো আমি ডেফিনেটলি রিকোয়েস্ট করবো যে আপনারা অফলাইনে আসবেন। অফলাইনে আপনি সোম এবং বৃহস্পতিবারে আপনি ডিউটি শেষ করে আমাদের এখানে চলে আসবেন। আমাদের এখানে মোটামুটি প্রথমে আপনি যখন আসবেন তখন একটা এক্সাম হবে, অর্থাৎ গত দিনের যে লেকচার আপনি করেছেন, ধরেন আপনি গতদিন নেফ্রোলজি লেকচারটি করেছেন, তো আজকে আপনি যে শুরুতে আপনি এক্সাম দিবেন, এই এক্সাম কিন্তু এসবিএ কোশ্চেন, এসএ কিউ কোশ্চেনের উপরে হবে। ঠিক আছে, 10টা এসবিএ থাকবে, 4টা এসএ থাকবে। একটা নির্ধারিত সময় আপনি এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার পরে আপনি তো নিশ্চয়ই ওই এক্সামে কিছু ভুল করবেন, বা ভুল করাটাই স্বাভাবিক। বা রিটেনে আরো কিভাবে সুন্দর করে লিখলে ফুল মার্কস পাওয়া যায়, এইগুলোর উপরে একটা সলভ ক্লাস অনুষ্ঠিত হবে ওই কোশ্চেনের উপরে। এই সলভ ক্লাসে মেন্টর আপনাকে এই যে এসবিআই রিলেটেড আলোচনা কিংবা এসিকিউতে কিভাবে লেখা প্রয়োজন উচিত ছিল সেটা আপনাকে বিস্তারিত বলবে। এবং এই সলভ ক্লাসের পরে আপনার নতুন একটা লেকচার হবে, ধরেন কার্ডিওলজি লেকচার হবে আজকে, নতুন একটা লেকচার। এই লেকচার করে আপনি বাসায় চলে যাবেন। পরের দিন আবার আপনি যখন আসবেন এই কার্ডিওলজির উপরে আপনাকে শুরুতে একটা এক্সাম দিতে হবে, তারপরে আপনি সলভ ক্লাস করবেন, তারপরে আবার নতুন একটা লেকচার করবেন। এইভাবে আমরা মোটামুটি 14টা লেকচার, এবং প্রতি 4টা বা 5টা লেকচার পর একটা রিভিউ এক্সামের ব্যবস্থা করেছে। রিভিউ এক্সাম মানে ধরেন আপনি 4টা লেকচার করছেন এবং এখন এই 4টা লেকচারটা আপনি করলেন, আপনার একটা মানে সাজানো গোছানো প্রিপারেশন হওয়ার জন্য 4টা লেকচার একবারে পড়াটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এই জন্য আমরা রিভিউ এক্সামও রেখেছি 3টা। এভাবে আপনি যখন সমস্ত লেকচার শেষ করে ফেলবেন, লাস্টে আমাদের হচ্ছে মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। এই মডেল টেস্টে আমরা কি করেছি, আমরা 14টা লেকচারকে 2টা পার্টে ভাগ করছি, 7-7। তখন কি হবে, এই 7-7 লেকচারে এর উপরে আপনার এক্সাম হবে, এবং পরবর্তী একদম ফাইনালি কি হবে, মক টেস্ট 1, মক টেস্ট 2, এসবি এবং এসএকিউ। এভাবে আমাদের এই কোর্সটি শেষ হবে। এর মাঝে আমাদের কিন্তু ক্লিনিক্যাল অসপি ক্লাস হবে, এর মাঝে আমাদের ক্লিনিক্যাল ক্লাস হবে, সবই কিন্তু এর মাঝে আমরা ডেট দিয়ে আপনাদেরকে এটা করে দিব। অর্থাৎ আপনার প্রিপারেশনটাকে ফুলফিল করার জন্য যা কিছু প্রয়োজন আমরা সকল কিছু আপনাকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তাহলে আপনার কি করণীয়? আপনার করণীয় হচ্ছে 1 নম্বর ডিউটি অবশ্যই ভালো করে করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে মানে 6টা মাস টার্গেট করতে হবে আপনাকে। দেখেন, আমি আপনাকে মানে করজোরে রিকোয়েস্ট করি, আপনি যদি একটা বার মনে করেন যে ভাই মিড টার্মে তো ক্যারি অন সিস্টেম আছে, পাস না করলে আর সমস্যা কি, করি তো ধীরে ধীরে সুস্থ পড়াশোনা করি, একবার না হলে পরের বার দেখবো, এই কথাটা এই চিন্তাটা দয়া করে মাথায় নেবেন না আপনারা। যদি এই চিন্তাটা আপনার মাথায় ঢুকে, তাহলে আপনার পড়াশোনা হবে না আপনার। দেখেন, আমি বলি পড়াশোনা সবসময় একটা স্ট্রেসফুল জিনিস, আপনি যত মেধাবী স্টুডেন্ট হন না কেন, পড়াশোনা খুবই স্ট্রেসফুল একটা জিনিস। এই স্ট্রেস আপনার বারবার নেওয়ার প্রয়োজন নাই, বারবার নিতে চাইবেন না। আপনি যে কবারই পরীক্ষা দেন এখন আপনি এই স্ট্রেস নিতেই হবে। তো চিন্তা করতে হবে আমাদেরকে, স্ট্রেস আমি একবারই নিব, ভালোভাবে স্ট্রেস নিব, ভালোভাবে পড়াশোনা করবো, একবারে পাশ করে যাবো। এই মিড টার্ম নিয়ে যেন আমাকে দ্বিতীয়বার ভাবা না লাগে। এই মিড টার্মটা ক্লিয়ার করবেন, এরপরে কিন্তু 3 বছর আপনি ফ্রি। এই 3 বছর আপনাকে কিন্তু অথবা আর বেগ পোহাইতে হবে না। 3 বছর পরে আপনি ফাইনাল পরীক্ষা যখন দেবেন তখন আবার আপনাকে পড়াশোনা শুরু করতে হবে। ঠিক আছে, ধরি বেঁধে মাঠে নামতে হবে আর কি। তো এখন আমাদের সামনে যে দিনগুলো আসছে, সেই সময়গুলো আসছে, এই সময় আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। পাশাপাশি আমাদের আজকে যুক্ত আছেন এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচের যে সকল ডক্টর আছেন, দেখেন আমি এক্সাম ব্যাচ সম্পর্কে খুব বেশি দিক নির্দেশনামূলক কথা বলতে, মোটিভেশন দেওয়ার পক্ষে না। কারণ কি, নেড়া যখন একবার বেলতলায় যায়, নেড়াকে আর বোঝানো লাগে না যে বেলতলায় যেয়ে তুমি কি করবা। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, যে আপনি একবার পরীক্ষা দিয়েছেন, দেখেন আহ আপনার পরীক্ষাটা আপনার আশানুরূপ হয় নাই, খারাপ হয়েছে, প্লিজ রিভিউ ইউর সেলফ। আপনি নিজেকে নিয়ে ভাবেন যে কেন আপনার খারাপ হলো, আপনার গ্যাপটা কোথায় ছিল, আপনি চিন্তা করেন আপনি। ঠিক আছে, আমাদের এক্সামের যে রুটিন গুলো দেওয়া আছে, এই রুটিন গুলোকে আপনি ফলো করবেন। ঢাকার মধ্যে যারা আছেন, আমি ডেফিনেটলি রিকোয়েস্ট করব আপনারা অফলাইনে এসে এক্সামটা দিবেন, এবং অফলাইনে এক্সামের সলভ ক্লাসটা আপনারা করবেন। পাশাপাশি রিভিউ এক্সাম, এই রিভিউ এক্সাম গুলো আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট।
এবং ফাইনালি তো মডেল এবং মক টেস্ট আপনি দিবেনই। অনলাইনে যারা থাকেন আমাদের, তাদের ক্ষেত্রে একটা ওয়ার্নিং দিই আমি, সেটা হচ্ছে রেগুলার ডিউ টাইমে পরীক্ষা দেওয়া। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার ধরেন এক্সাম ওপেন হয়েছে আজকে দুপুর 2:30 থেকে, এখন আপনি এক্সাম দিলেন না, দিব পরে দিব, সময় তো আছেই। একটা নেক্সট এক্সামও এরকম হলো, তারপরের এক্সামও এরকম হলো, চারটা এক্সাম যখন জমে যাবে আপনার, আপনার ভিতরে একটা মানে কি বলবো, আপনি লেথার্জিক হয়ে যাবেন। আপনার কাছে তখন মনে হবে যে এবার মনে হয় আমার পক্ষে আর সম্ভব না। তাই এই জন্য যারা এক্সাম ব্যাচে আছেন বা পাশাপাশি যারা রেগুলার ব্যাচে আছেন, আপনার প্রতি উদাত্ত আহ্বান, আপনারা দয়া করে ডিউ টাইমে আপনার এক্সাম দিবেন। পিডিএফ ছবি তুলবেন, পিডিএফ বানিয়ে আমাদের এক্সিকিউটিভ অফিসার, আমাদের এখানে মামুন সাহেব আছেন, মামুন সাহেবকে আপনারা পাঠিয়ে দিবেন এবং নির্দিষ্ট সময়ে আপনারা খাতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পিডিএফ করে পাঠাবেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট, কারণ শুধু ছবি তুলে পাঠালে আমাদের পেজ নম্বর এদিক ওদিকে হয়ে যায়। এই জন্য আপনারা পিডিএফ করে পাঠাবেন। লেখার পরে আমাদের ছবিগুলো, আপনার খাতার ছবিগুলো পিডিএফ করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা খাতা দেখে আপনাকে আবার এটা ফেরত দেবো, ফিডব্যাক দিয়ে দেবো ইনশাআল্লাহ। এগুলো সলভ ক্লাস করবেন, সলভ ক্লাস করলে আপনার এই ভুল ত্রুটিগুলো ধরা পড়বে, আপনি নিজেই নিজেকে জাজ করতে পারবেন, আপনার নিজের কাছে মনে হবে যে না, এটা এইভাবে লেখা দরকার ছিল, মেন্টর আপনাকে সুন্দর করে গুছিয়ে দিবে। তো সব মিলিয়ে আমাদের সামনে যে সময়টুকু ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত, খুব ভালো একটি সময় আমরা পার করবো ইনশাআল্লাহ। একটু স্ট্রেস যাবে, তবে আশা করি যে আপনারা ইনশাআল্লাহ পাশ করে যাবেন, এবং পাশ করার পরে আমাদের ফেলিসিটেশন প্রোগ্রামে আপনাদেরকে আমরা দাওয়াত দেওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমাদের এখানে গেস্ট হিসেবে আজকে ডাক্তার শাকিলা তাসকিন আপু আছেন, আপু কথা বলবেন। এর মাঝে যদি আপনাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কাইন্ডলি একটু আমাকে চ্যাট বক্সে একটু টাইপ করে রাখবেন, আমি ইনশাআল্লাহ কোশ্চেনের অ্যান্সার দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, সামনের দিনগুলো অনেক সুন্দর হোক। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ গিফারি ভাইয়াকে। গিফারি ভাইয়া অত্যন্ত চমৎকার ভাবে আমাদের ব্যাচ ডিটেলসটা তুলে ধরছেন। এবং শামীম ভাইয়ার কথার সাথে মিল রেখে আমিও বলতে চাই যে আমরা যারা পার্ট ওয়ানেও জেনেসিসের সাথে ছিলাম, এবং সেই পার্ট ওয়ান থেকে এখন পর্যন্ত এবং মিড টার্মের জন্য আমরা চোখ বন্ধ করে জেনেসিসের সাথে যারা আছি, অবশ্যই আমাদের এই ব্যাচগুলো আমাদেরকে অনেক বেশি উপকারে আসছে। আমার মনে আছে আমি যখন আমার কাছে মনে হয়েছিল যে আমি শেষ করতে পারবো না, তখন আমি রিভিউ এক্সাম সলভ করা শুরু করি। তখন মানে আমি যখন ব্যাচ টুতে জয়েন করি তখন অলরেডি ফার্স্ট রিভিউ এক্সাম চলে, একটু দেরি করে জয়েন করি। তো প্রথমে আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমি পারবো না, কিন্তু যখন এক্সামগুলো দেওয়া শুরু করি, এবং এক্সামগুলো কিন্তু আমাদের কিছুটা ট্রেনিং পিরিয়ড প্লাস আমাদের নলেজ সবকিছু সমন্বয়। তো এই শিডিউলটা আমার জন্য খুবই বেশি উপকারী ছিল। সো আপনারাও যারা আসবেন ইনশাল্লাহ এই শিডিউল প্লাস এই ছোট ছোট ভাগ করে, মানে আপনি যখন একটা পার্ট শেষ করবেন আপনার মনে হবে হ্যাঁ আমার একটা পার্ট শেষ হয়েছে, তাই না? কারণ আপনার একটা কনফিডেন্স আসবে যে না ইনশাল্লাহ আমি পারবো। সো এভাবেই আমাদের ব্যাচগুলো ইনশাল্লাহ আপনাদের জন্যও কাজ করবে। এখন আমি ডেকে নিচ্ছি আমাদের ডক্টর শাকিলা তাসকিন ম্যামকে। ম্যাম আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। ম্যাম আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আর আবারও আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ ডাক্তার ইসরাত, এবং ধন্যবাদ আমার প্রিয় জেনেসিস ফ্যামিলিকে আমাকে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার পূর্বে অলরেডি ডাক্তার শামীম তার এক্সাম এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, তারপরে ডাক্তার গিফারি খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছে। এখন আমি তারই ধারাবাহিকতায় কিছু বলবো। তো আমার পরিচয় অলরেডি ডাক্তার ইসরাত দিয়েছে যে আমি বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে কর্মরত রয়েছি। তবে এই পরিচয়টার পাশাপাশি আমার খুব প্রিয় আরেকটি পরিচয় হচ্ছে আমি জেনেসিসের মেন্টর। এবং আমি একটা সময় যে টাফ জার্নিটা পার করে এসেছি, সেই টাফ জার্নির যে পথযাত্রীগুলো আজকে, তাদের জন্য আমি কিছু দিক নির্দেশনা দিতে পারছি, আল্লাহ আমাকে সে তৌফিক দিয়েছে। তো এই পরিচয়টা এই জন্য আমার কাছে খুব মানে প্রিয় একটা পরিচয়, কারণ এই স্টেজটাতে আসলে আমরা সবাই খুব স্ট্রেসে থাকি। আমরা একটা সময় বিশেষ করে মেডিকেলে আমরা যারা পড়তে আসি, আমাদের এমবিবিএস পর্যন্ত এক ধরনের স্ট্রেস থাকে। এরপরে আসলে আমাদের জীবনের প্রয়োজনেই দেখা যায় আমরা বিভিন্ন ধরনের কাজে জড়িয়ে পড়ি, চাকরিতে ঢুকে যেতে হয়। তারপরে হচ্ছে আমাদের
বিভিন্ন ধরনের সাংসারিক চাপ চলে আসে, ফ্যামিলি প্রেশার, অনেকে আমাদের বিয়ে হয়ে যায়, অনেকে বাচ্চা কাচ্চা থাকে। তারপর আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেটা যতক্ষণ পর্যন্ত একটা বিসিএস জবে ঢুকতে না পারছি এক ধরনের স্ট্রেস, পাবলিক আমাদের প্রাইভেট হসপিটাল গুলোতে এক ধরনের স্ট্রেস। এরপরে পরবর্তীতে আবার যখন আমরা গভর্নমেন্ট জবেও যেখানে ঢুকি সেখানেও আমরা দেখছি স্ট্রেস। আমাদের ডাক্তারদের পক্ষে আসলে কেউ নাই, আমাদেরকে প্রচুর স্ট্রাগল, প্রচুর জবাবদিহিতার মধ্য দিয়ে কাজে এগিয়ে যাওয়া লাগছে। ফলে আমাদের দেখা যায় যে এক্সামের প্রিপারেশনের এই স্টেজ গুলো আসলে খুব কঠিন। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক জানার পরে, যাকে স্টুডেন্ট লাইফে খুব ভালো স্টুডেন্ট, আমরা অবশ্যই সবাই খুব ভালো স্টুডেন্ট, আমরা মেডিকেলে যারা চান্স পেয়েছি, কিন্তু তারপরে এসে আমরা অনেকেই হতাশায় পড়ে যাই। বা পোস্ট গ্রাজুয়েশনে আমাদের পাশের রেটটা এত কম যে আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই, বা অনেক সময় গাইডলাইনটা বুঝতে পারি না, বা পড়ার জন্য পর্যাপ্ত সময় বের করতে পারি না। তো তাদের জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টাটা। তো সবাই যেটা বললো যে হ্যাঁ, পাশ করার জন্য জেনেসিস লাগবে কিনা, না, আপনাদের কিছুই হয়তো লাগবে না, কিন্তু তারপরেও লাগছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের জিনিসগুলো গোছানোর জন্য, যেটা বললাম যে এখন আমাদের পড়তে অনেক ইচ্ছে করবে, কিন্তু আপনি সময় বের করতে পারবেন না। আবার যেই সময়টুকু আপনি বের করতে পেরেছেন সেই সময়টুকু আপনার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না, যে সমুদ্রের মতো এত বিশাল একটা সিলেবাসকে আপনি কিভাবে আপনার গ্রিপে নিয়ে আসবেন। তো আসলে যুদ্ধ করার জন্য আমার যুদ্ধের ফিল্ড বা পরিধিটা জানা খুব প্রয়োজন। তো আমাদের আমি যখন হচ্ছে বিএসএমএমইউ তে ট্রেনিং করতাম, তখন আমাদের স্যার বলতো, তোমাদের আবার সিলেবাস কি? কোনো বই তো নাই। মানে পেডিয়াট্রিক্স এত মোটা একটা নেলসন বই, এটাও নাকি আমার সিলেবাস না। আমার সিলেবাস হচ্ছে পেডিয়াট্রিক্স এর সকল আপডেট, দেশে বিদেশে যা ঘটছে পুরোটাই আমার সিলেবাস। তো আসলে এটা শুনলে তো ভয়ই লাগে, এত বড় সিলেবাস কিভাবে পার করব। তো আপনাদের সেই জায়গাটুকুতে যে কম সময়ে কিভাবে গুছিয়ে পড়বো, বা আমার হচ্ছে আপডেট গুলো চারিদিকে কোথায় কি ঘটছে, এই জায়গাগুলোতে আসলে আমরা আপনাদের জন্য কাজ করি। আপনাদের এই জার্নিটুকু, যে আমার কোথায় কোন ট্রিটমেন্টটা আপডেট আসলো, আমার কোথায় কোন সিএমই হচ্ছে, বা কোন হসপিটালে বা কোন টিচারদের মাথায় নতুন কোনো টপিকস আসছে কিনা। আমরা মেন্টররা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চাকরি করছি, ফলে আমরা নিজেরা যেমন অনেক সময় বিসিপিএস এর জন্য প্রশ্ন তৈরি করছি, সেই সাথে সাথে আমাদের সিনিয়র টিচার বা আমাদের যারা মেন্টর ছিল তারা কি ধরনের এক্সাম ভাবনাগুলো ভাবছে, আমরা সেই জিনিসগুলো কালেক্ট করে আপনাদেরকে, যারা শহরে ঢাকাতে আছেন অথবা যারা ঢাকার বাইরে আছেন, তাদেরকে আসলে আপডেট গুলো, যে আপনার এই সেশনের জন্য আপনার এই ডিজিজ গুলো ইম্পর্টেন্ট, আপনার এই ডিজিজ গুলো হয়তো বা এখন এই ডিজিজটা আবার ইমার্জিং ডিজিজ হিসেবে এসেছে, এই জিনিসগুলোকে আমরা আসলে আপনাদেরকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি। তো এটা যারা নিজেরা কালেক্ট করতে পারছেন খুব ভালো, তাদের আসলেই দরকার নেই। আর যাদের মনে হচ্ছে এই জায়গাটায় ওয়ার্কআপ আমি করতে পারছি না, একা একা যুদ্ধ করাটা কঠিন, তাদের জন্য আমরা আছি। তো সেই ক্ষেত্রে আমার সিলেবাস, তো যারা অলরেডি মিড টার্মে ঢুকেছেন, আপনারা আজকে যারা প্রোগ্রামটি শুনছেন সবাই নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এখনো দুইটি পপুলার ডিগ্রি হচ্ছে আমাদের এফসিপিএস এবং এমডি। তো এতদিন এমডি তে ফেজে নামে একটা হচ্ছে ইন্টার মানে মাঝখানে একটা পরীক্ষা ছিল, যেটা আমাদের এফসিপিএস এ ছিল না, কিন্তু গত কয়েক বছর থেকে সেখানেও আমাদের আরেকটা পরীক্ষা ঢুকে গেছে, অনেকটা এমডি ফেজের মতো, সেটা হচ্ছে আমাদের এফসিপিএস মিড। তো প্রথম দিকে স্যারদের আসলে যে এইম বা যেভাবে শুরু করেছিলেন, যে 2 বছর ট্রেনিং এর পরে আসলে পেডিয়াট্রিক্স এর মতো একটা পুরো একটা সাবজেক্ট আসলে গ্রিপে আসে না, যে কিছুটা সহজ বা কিছুটা কমন বা মাস্ট টু নো ডিজিজ নিয়ে শুরু হবে। তো এভাবেই শুরু হলো। আমরা দেখেছি মানে সময়ের সাথে সাথে কিন্তু আমার মিড টার্ম কোশ্চেনের প্যাটার্ন এগুলো কিন্তু হচ্ছে আসলে আরো কঠিন হচ্ছে। মানে যেভাবে শুরু হয়েছিল যে মাঝপথের একটা পরীক্ষা, যে একটা ওয়ার্ম আপ এক্সামের মতো, তো সেই এন্ট্রান্স পরীক্ষাটাও দেখা যাচ্ছে যে আসলে খুব সোজা নাই, মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। তো আসলে কঠিন বলবো না, জিনিসগুলো হচ্ছে কি, আমাদের ডিজিজ গুলোর কোশ্চেন গুলো এখন অনেক বেশি স্পেসিফিক হচ্ছে, স্পেসিফাই হচ্ছে। স্যাররা আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরো ডিপলি হচ্ছে জাজ করার জন্য কমন ডিজিজ গুলো থেকেই কোশ্চেন আসছে, তারপর একটু স্পেসিফিক জানতে চাচ্ছে। তো আমাদের যখন পড়ার ডেপথটা বা পড়ার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে, তখন আসলে এই কোশ্চেন গুলো আমাদের কাছে ইনশাল্লাহ সহজ মনে হবে না। আমাদের হচ্ছে মানে সরি, কঠিন মনে হবে না। তো এইখানে আমাদের চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে এখানে, যে আমরা কিভাবে হচ্ছে পড়বো। তো আমরা জেনেসিস থেকে আপনাদেরকে মেনলি যে জিনিসগুলো হচ্ছে বলে দিই আর কি, যে আমি আমার ক্লাসে সবসময় বলি যে জেনেসিস এর হচ্ছে আপনাকে, যে আমরা সবসময় ছোটবেলার মতো নোট সাপ্লাই দিব বা পড়া মুখস্থ করে দিই, সেই পড়াটা আবার ধরবো, এরকম কোনো কিছুই আসলে হয় না। মানে আমরা টিপিক্যাল কোচিং বা যেটা বললে মাথায় চলে আসে, আমাদের জেনেসিস আসলে কোচিং না সেই অর্থে। এখানে হচ্ছে আমরা মেইনলি আপনাদেরকে আপনাদের যে কোথা থেকে পড়তে হবে, মানে আমরা বলতে পারি যে এটা জেনেসিস আমার বিসিপিএস এর এক্সাম সেন্টারটার একটা শ্যাডো, একটা ইনস্টিটিউট।
যে আমরা যে পরীক্ষাটা সরাসরি বিসিপিএস এ যে দেওয়ার কথা, তো সেইখানে যে আমি যেন হচ্ছে হঠাৎ করে ভয় না পেয়ে যাই, আমি হঠাৎ করে যেন আমি একটা আননোন একটা পরিবেশে না যাই। সেটা শ্যাডো ইনস্টিটিউট হিসেবে জেনেসিস অনেকদিন থেকে খুব ভালো পারফর্ম করে আসছে। আমি নিজেও একসময় জেনেসিস এর স্টুডেন্ট ছিলাম। তো সেই থেকে আমি ফিল করি যে আমার আসলে আমাদের অতি ব্যস্ত এবং অতি স্ট্রেসের লাইফে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার, যে যেখানে আমি এক্সামের আগে আমার হচ্ছে আমার যে অ্যাসেসমেন্ট আমি করতে পারবো, যে আমি আমার নলেজ যেটাকে আমি মনে করছি যে আমার কাছে সাফিসিয়েন্ট, যে সেটা আসলে সাফিসিয়েন্ট কিনা, বা আমি ভয় পাচ্ছি যে আমার অনেক ল্যাকিংস আছে, আসলে কি আমি অনেক ল্যাকিংস নিয়ে আছি নাকি আমার মধ্যেও হচ্ছে সম্ভাবনা আছে, এই জিনিসগুলোকে আসলে আমার সামনে হচ্ছে একদম ফোকাস করে দেয়, যেটা সেটা হচ্ছে আমার এই প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্ম অলরেডি সবাই বলেছে যে আমরা কিভাবে হেল্প পেতে পারি, গিফারি ভাই তো অনেক সুন্দর করে বলেছে, আমাদের একদম উনি স্ট্যাটিস্টিক্স সহ আমাদের ক্লাস শিডিউল অনেক কিছুই বলেছেন। তো আমরা অলরেডি গিফারি ভাইয়ের কাছ থেকে আরেকটা যেটা শুনলাম, যে আমাদের স্ট্যাটিস্টিক্সে যে এবছর আমাদের অ্যাবাউট 22 জন মতো এক্সামিনি কৃতকার্য হতে পারেননি। তো তার মানে কি তাদের নলেজ গ্যাপ ছিল? আমি বলবো একদম না, তারা সবাই জানতো, এবং জানতো বলেই তারা ফর্ম ফিল আপ করেছে এবং পরীক্ষা দেওয়ার সাহস করেছে, এমনকি অনেকে হয়তো আরো ভালোই জানতো। কিন্তু তারপরেও কেন হচ্ছে আমাদের শেষ পর্যন্ত রাস্তাটা শেষ হলো না, ফিনিশ লাইন কেন আমরা পার হতে পারলাম না? তো এই কারণটা যদি আমরা খুঁজতে যাই, তাহলে সবাই নিশ্চয়ই একটু এগ্রি হবেন আমার সাথে, যে এখানে আসলে আমাদের ল্যাগটা যদি আমরা একটু ভালো মতো হচ্ছে যে রিভিউ করি, তাহলে দেখা যাবে আমাদের অনেকেরই জানা থাকলেও গ্যাপটা যেটা ছিল সিস্টেমিক্যালি নলেজ বা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটাকে প্রেজেন্টেশন করতে না পারা। আমি অনেক জানলাম, কিন্তু পরীক্ষার খাতায় আমার নলেজটাকে আমি যদি শো করতে না পারি, আমার লেখার মধ্যে যদি ওই ম্যাচুরিটিটা না থাকে, বা আমি পেশেন্টের প্রচুর এক্সামিনেশন করি, আমি ওয়ার্ডে করে আমি হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, কিন্তু সেই ক্লিনিক্যাল সাইন সিমটম খোঁজার এক্সপিরিয়েন্সটা যদি আমি টিচারকে হচ্ছে এক্সপ্রেস করতে না পারি স্মার্টলি, অথবা যদি আমি টাইম ম্যানেজমেন্ট করতে না পারি, আমি সবই করতে পারি কিন্তু আমি এতটাই স্লো যে আমার টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই, অথবা আমার অ্যাংজাইটি স্ট্রেস এত বেশি ছিল যে আমি জানা সত্ত্বেও সেটা আমি প্রকাশ করতে পারি নাই, বা ঠিক মতো চিন্তা করে আমি কোশ্চেনটা সলভ করতে পারি নাই। তো ঘুরে ফিরে দেখা যায় এই 4টা 5টা পয়েন্টের মধ্যে আমাদের আসলে ফেইলিওর পয়েন্ট গুলো থাকে। তো এই গ্যাপ গুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা আসলে আপনাদের সাথে আছি, এবং আপনাদের নিজেদেরকেও এ ব্যাপারে একটু ওয়ার্কআউট করতে হবে। আমাদের সাথে হয়তো এক্সাম ব্যাচে আরো কিছু স্টুডেন্ট আছেন যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন, তাদেরকেও কিন্তু আসলে এই জার্নিটা যেহেতু এখানে শেষ হয়ে যায়নি, আমাদের জার্নি এখনো বাকি আছে, আমাদের ফিনিশ লাইন পার না করা পর্যন্ত আসলে আমাদের জার্নি শেষ না, আর মিড টার্মটা মাঝের একটা পরীক্ষা, আমাকে আরো পরীক্ষা, আমার এফসিবিএস ফাইনাল পর্যন্ত যেতে হবে। ফলে আমাদের নিজের গ্যাপ গুলোকে খুঁজে বের করতে চেষ্টা করতে হবে, যে আমি কোথায় আমার টাইম, আমি কি টাইমলি পেরেছিলাম, আমি কি সিস্টেমেটিক্যালি স্টেপ বাই স্টেপ যেভাবে করে আমার একটা শর্ট কেস মানে অস্কি প্রেজেন্ট করার কথা আমি সেভাবে পেরেছিলাম, আমি কি রিটার্নে লেখার সময়তে আমি কি বুঝেছিলাম যে আমি যেই পয়েন্ট গুলো লিখছি সেটাই আমার কাছে টিচার চেয়েছি কিনা। কারণ আমরা পরীক্ষা দিয়ে আসার পরে অনেক সময় অনেক পরীক্ষাতে দেখা যায় আমি সব লিখে এসেছি, আমার পরীক্ষা ভালো হয়েছে, তারপর রিটেন পরীক্ষা আমরা অনেক সময় না পারলে আমাদের মনে হয় যে কোথায় ভুল হলো, সম্ভবত হচ্ছে টিচারই মনে হয় ভালো মতো খাতাটা দেখে নাই, বা আমার মনে হয় এটা নিতে পারে নাই। এরকম অনেক সময় একটা থাকে, মানে গ্যাপ থেকে যায়, যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে গ্যাপ, যে আমার চিন্তা ভাবনাটা ঠিক মতো নিতে পারছে না নাকি, বা আমি কেন ভুল হলো নিজে বুঝতেই পারছি না, আমি তো সব লিখে এসেছি। তো এখানে যে ভুলগুলো হয়, যে আমাদের যেহেতু সামনে আরো ক্লাস হবে, আপনারা যারা আমাদের সাথে থাকবেন তারা দেখতে পারবেন যে এসএকিউ কোশ্চেনে আমাদের টোটাল আমাদের পরীক্ষাতে আমাদের পেপার 2 তে 20টা এসএকিউ কোশ্চেন অ্যান্সার করতে হয়, এবং এসএকিউ কোশ্চেন গুলোর মধ্যে আবার এক একটাতে 3টা করে পার্ট থাকে। সেই 3টা পার্টের মধ্যে কখনো ইনভেস্টিগেশন চাচ্ছে, কখনো ম্যানেজমেন্ট চাচ্ছে, কোনো ইনভেস্টিগেশনে দেখবেন 2 নাম্বার দেওয়া আছে, কোনোটাতে 1 নাম্বার দেওয়া আছে, কোনোটাতে হয়তো 3 নাম্বার দেওয়া আছে। এই যে নাম্বারের ডিফারেন্স গুলো কেন হচ্ছে, তাহলে আমাকে সেটা বুঝতে হবে। যখন আমার ইনভেস্টিগেশন একটা বিশাল বড় একটা ডিজিজের ডায়াগনোসিস হওয়ার পর ইনভেস্টিগেশন এক চাচ্ছে, বা স্যার হয়তো বলে দিচ্ছে যে হুইচ ডায়াগনোসিস নিডেড ফর হচ্ছে কনফার্ম দ্য ডায়াগনোসিস, তখন যদি আমার নলেজ অনুযায়ী আমি পুরো পাতা ভর্তি করে ইনভেস্টিগেশনের নাম লিখে দিয়ে আসি, সেটা কিন্তু আমার ইন্টেলিজেন্সের পরিচয় হচ্ছে না। আমাকে কনফার্ম ইনভেস্টিগেশন যখন চেয়েছে, তখন ওর মধ্যে থেকে কনফার্মটাই লিখতে হবে উইথ ইন্টারপ্রিটেশন। ঠিক সেরকম যখন আমার হচ্ছে ইনভেস্টিগেশন 3 নাম্বারে থাকছে, তখন কিন্তু আমার চিন্তা করতে হবে যে 3টা ইনভেস্টিগেশন লিখলে হয়ে যাবে, ব্যাপারটা তা না, তখন আমাকে কিন্তু আবার পুরো ইনভেস্টিগেশনে লিখতে হবে। কিন্তু সেই ইনভেস্টিগেশন কেউ যদি গদ বাঁধা একবার সিবিসি, একবার চেস্ট এক্সরে, একবার ইসিজি, এরকম অনেক কিছু লিখতে থাকেন, তাহলেও কিন্তু হ্যাপাজার্ড হয়ে যায়। তাহলে সেখানে আমাকে গুছিয়ে লেখাটা জানতে হবে,
যে ইনভেস্টিগেশন, সাম ইনভেস্টিগেশন থাকে কি কিসের জন্য, আমাদের কিছু থাকে হচ্ছে সাপোর্টিভ ইনভেস্টিগেশন, কিছু থাকে আমাদের স্পেসিফিক ইনভেস্টিগেশন, কিছু থাকে ইনভেস্টিগেশন টু এক্সক্লুড আওয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কিছু ইনভেস্টিগেশন থাকছে টু এক্সক্লুড দ্য কমপ্লিকেশন। তাহলে আমার এখানে চারটা হেডলাইন হয়ে গেল। চারটা হেডলাইন আপনি যখন দিচ্ছেন তখন আপনার টিচার আপনার বুঝতে পারছে যে তার থিঙ্কিং লেভেলটা কি, যে সে একটা ডিজিজকে এভাবে চিন্তা করতে পারছে। তার আন্ডারে যে আপনি তখন দুইটা বা তিনটা যাই লিখেন না কেন, আপনার যে অ্যাপ্রোচ, আপনার যে একটা স্মার্ট প্রেজেন্টেশন, এটা দিয়ে কিন্তু ডিফার হয়ে যাবে যে হ্যাঁ আপনার একটা ফ্রেন্ড বা ফেলো কলিগ সে 3-3 পাচ্ছে, কেউ 3-2 পাচ্ছে, বা কেউ 3-1 পাচ্ছে। কিন্তু সবাই কিন্তু পরীক্ষা দিয়ে এসে বাইরে এসে বলবে আমি ইনভেস্টিগেশন লিখে এসেছি। তো এই যে স্মার্টলি প্রেজেন্ট করা, এই যে আমাকে চিন্তা করা যে একটা ম্যানেজমেন্ট লিখতে গেলেও যখন আমাকে ম্যানেজমেন্টের যে ফোকাসিং পয়েন্ট থাকে, যে আমাকে কাউন্সিলিং একটা পয়েন্ট, আমার সাপোর্টিভ ম্যানেজমেন্ট একটা পয়েন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট একটা পয়েন্ট, আমার হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন একটা পয়েন্ট, আমার হচ্ছে ফলো আপ একটা পয়েন্ট, এবং এট লাস্ট প্রগনোসিস। তাহলে আমার একটা ম্যানেজমেন্ট, যেটা আমার নাম্বার ছিল 2 বা 3 বা 4, সেটার আমি হচ্ছে ভিতরের কথা তো লিখবই, কিন্তু আমি স্টেপ অফ ম্যানেজমেন্টটা জানছি কিনা বা আমি প্রেজেন্টেশনে লিখছি কিনা, সেখানে কিন্তু একজনের চাইতে আরেকজনের ডিফার করে। তো এই জায়গাগুলো নিজে খুঁজে নিজে বুঝে জানতে জানতে হয়তো অনেকটা সময় লেগে যায়। এই জার্নিটুকুকে শর্ট করার জন্য আমরা ক্লাসে বারবার করে বলি। তারপরেও আপনাদের পরীক্ষা নেই, পরীক্ষার সময় আপনারা যারা লিখেন সেখানে আমরা আবার হচ্ছে হাইলাইট করে দিই যে এটা আরেকটু বড় লেখা দরকার ছিল, বা এটা আরেকটু কমিয়ে লেখা দরকার ছিল, বা আমরা এইভাবে হেডলাইন গুলো ইউজ করতে পারতাম। এই ট্রিক্স গুলো আমরা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, যে যেগুলো আমরা জেনে পার হয়ে এসেছি সেগুলো যেন আপনারা অল্পতেই জানতে পারেন। ঠিক সেরকম এসবিএ যদি বলি, তো এই এসবিএ এর জার্নিটাও তো আসলে অনেক বড়। আমাদের তো আগে পরীক্ষাতে এভাবে করে আসলে এসবিএ সিস্টেম ছিল না, আমরা পার্ট 1 এর পরে আর কোনো পরীক্ষা ছিল না, কিন্তু এটা এখনো রেখে দিয়েছে। কেন রেখেছে? মিড টার্মে এই এসবিএ রাখার কারণে স্যাররা যেটা বলেন যে যেই নলেজটা তার মানে স্পেসিফিক নলেজটা আসলে বের করে নিয়ে আসছে, একটা গ্রস এবং স্পেসিফিক নলেজ খুব অল্প সময় যেটা দিয়ে জাজ করা যায় সেটা হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার। যে সে, তাকে আমি প্রবলেম চারটা দিয়ে, তাকে সঠিক অ্যান্সারও আছে, পাজল করার জন্য আরো 3টা অ্যান্সারও আছে, কিন্তু সে কতটুকু কনফিডেন্ট, সে চারটা অ্যান্সারের মধ্যে যার হচ্ছে প্রিপারেশন ভালো থাকবে, যার নলেজটা আপ টু ডেট থাকবে, সে কিন্তু চারটার মধ্যে 3টা কনফিউজিং অ্যান্সার, একটা তার কারেক্ট অ্যান্সার সে বেছে নিচ্ছে। মানে সে খুব কুইকলি থিঙ্কিং করতে পারছে কিনা, তার নলেজটা স্পেসিফিক কিনা, সেটা যাচাই করার জন্য বাইরের অনেক কান্ট্রিতে যেহেতু এমসিকিউ সিস্টেম চালু আছে, আমাদের দেশেও ওইটার আঙ্গিকে আমাদের এই এসবিএস সিস্টেমটা স্যারা রেখেছেন। এখানে আমরা সবাই জানি যে আমাদের 50 মার্কসে অ্যান্সার করতে হয় এবং আমাদের টোটাল 100 মার্ক থাকে পেপার 1-এ। তো এটাও যে আমাদের তো বই নাই যে আমার একটা সিঙ্গেল বই, আমি শুধু আবিদ হোসেন স্যারের বইটা পড়লাম আমার সবগুলো এসবিএ কমন পড়ে যাবে, ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম না। আমাদের এখানে সিলেবাস হচ্ছে আমার ডিজিজ, সিলেবাস হচ্ছে আমার সিস্টেম। তো সেই হিসেবে ধরতে গেলে তো আমার অনেক বই। তো এইখানে এসবিএ গুলো আবার আমাদের জন্য কোনো প্র্যাকটিসিং ওরকম ভাবে খুব একটা বইও নাই আমাদের, যে যারা এক্সামিনার যারা কোশ্চেন করছেন তাদের লেখা কোনো বই নাই। ফলে এইখানেও আমরা আপনাদের জন্য কোশ্চেন তৈরি করছি। আমরা আপনাদের বা আপনাদের প্রিভিয়াসলি যারা দিয়ে গেছেন পরীক্ষা তাদের কাছ থেকে আমরা কোশ্চেন কালেক্ট করছি। আমরা নিজেরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপে যাই, স্যারদের কাছ থেকে এই জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসি। তো এই যে এটা যে এসবিএ আপনি হয়তো পড়তে যে অনেক কিছু লাইন দাগিয়ে পড়ছেন, আপনার মনে হচ্ছে আপনি সব পারছেন, কিন্তু পরীক্ষার হলে যে কনফিউজিং যখন 3টা অ্যান্সার পাশাপাশি থাকছে তখন আপনি পিক করতে পারছেন না। ওইখানটাতে বোঝা যাচ্ছে কি আপনার এখনো প্রিপারেশনটা একদম স্ট্রংলি কমপ্লিট হয় নাই। এই যে প্র্যাকটিসিং ফিল্ড, এই যে আপনি আপনার গ্যাপটা জানতে পারছেন, এই জায়গাটাতেও আমাদের হচ্ছে বলবো যে জেনেসিস এর যেটা উপকারিতা আর কি, সেটা হচ্ছে এই জায়গাগুলো যে আপনার জন্য একটা প্র্যাকটিসিং ফিল্ড তৈরি করে দেওয়া, আপনার হচ্ছে শ্যাডো এক্সাম হলের একটা এক্সপিরিয়েন্স, আপনার যে ভুলগুলো আপনি সরাসরি পরীক্ষাতে যে করতেন সেই ভুলগুলো আগেই আপনার আইডেন্টিফাই করে কারেকশন করে দেওয়া। তারপরে আরেকটা যেটা, আমি নিজেও আমার সময় অবশ্য মিড টার্ম ছিল না, তো সেখানে আমার অসপি এবং অসপি এই সেই 5th ইয়ারে মানে এমবিবিএস পরীক্ষার পর একদম সরাসরি অনেক বছরের গ্যাপে যে আমাকে পরীক্ষায় বসতে হয়েছিল। তো সেই সময়টাতেও অসপি এবং অসপি রিটেন কঠিন, ক্লিনিক্যাল কঠিন, কিন্তু তারপরেও আমার মাথার উপর একটা স্ট্রেস ছিল এই যে অসপি এবং অসকি, যেটা আমাকে স্যারের সামনে বসে নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়, কোরিলেট করতে হয়, আইইউই আছে, অসপি আছে, এটা আমি পারবো কিনা, এটা আমার মাথায় একটা এক্সামের একটা স্ট্রেস হিসেবেই ছিল। তো এই স্ট্রেসটা আমার সময় কিন্তু হচ্ছে রিলিভ হয়েছিল জেনেসিস থেকে। জেনেসিস আমাদের সময় হচ্ছে আফরিন আপু একটা ক্লাস নিয়েছিলেন একদম ইমিডিয়েটলি পরীক্ষার আগে। তো ওই অস্পি অস্কি ক্লাসটা আমি যে কতবার রেকর্ডেড ক্লাসটা শুনেছি,
এবং রেকর্ডেড ক্লাসটা শুনে শুনে আমি যেন আমার মধ্যে হচ্ছে ওই অ্যাংজাইটিটাকে রিলিভ করার জন্য হচ্ছে মানে পাওয়ার বা এনার্জি সেভ করতাম, যে হ্যাঁ আমি পারি, আমি জানি আমার অস্পিতে কি থাকবে। তার আগ পর্যন্ত মনে হতো কি আসবে কি না আসবে, কিন্তু আপু এত সুন্দর করে ফরমেট করে দিলেন যে হ্যাঁ আমার স্টেশন হচ্ছে এই কয়টা, আমার স্টেশনের মার্ক হচ্ছে এত, আমার স্টেশনের টপিক গুলো সাধারণত অ্যারাউন্ড এভাবেই থাকে। যে আমি এখন ব্রড হেডলাইন জানি যে আমাকে একটা এক্সরে ফেস করতে হবে, আমি ব্রড হেডলাইন জানি আমার একটা ডাটা ইন্টারপ্রিটেশন ফেস করতে হবে, একটা কাউন্সিলিং স্টেশন। এই যে গুছিয়ে দেওয়া, এই কাজটা কিন্তু আমার যেখানে আমি আমার জায়গায় বলবো না, বলবো কোনো মেডিকেল কলেজেই হয়তো বা আমাদের ট্রেনিং পিরিয়ডে এতটা সুন্দর করে গুছিয়ে কোনো টিচার হয়তো বা মানে বলেন না, বা আমাদের কোনো অস্কি পরীক্ষাও হয় না। ফলে একদম সরাসরি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই যে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা। তাছাড়া মিড টার্মে তো আমরা প্রতিটা ক্লাসের শেষেও কিন্তু আমরা কিছু হাইলাইটেড অস্কি বলে দিই। এরপরেও কিছু ক্লাস আছে আপনাদের সাথে, হয়তো আমারও কোনো একটা ক্লাস পড়তে পারে অস্পি নিয়ে, আমিও চেষ্টা করি প্রথম থেকে এই গ্রুমিংটা করে দেওয়ার জন্য, যে আপনি আপনার পরিধিটা জানেন, যে আপনার এক্সামটা কিভাবে আসে, কোশ্চেন গুলো কিভাবে আসে, কোন কোন হেডলাইনে আমাকে কি কি পড়তে হবে। এফসিপিএস এ আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন, এখানে কিন্তু কোশ্চেন রিপিটেশন হয় না, মানে অ্যাকচুয়ালি রিপিটেশন যেটা বলি আমরা, যে একদম হুবহু কোশ্চেন চলে আসবে না, কিন্তু রিপিটেশন হয়। কিভাবে হয়? আমার ডিজিজ রিপিটেশন হয়। কারণ ইম্পর্টেন্ট ডিজিজ যেটা আমার বিশেষজ্ঞ হওয়ার পর কমন ডিজিজ যেটা, সেটা সবসময় ইম্পর্টেন্ট। আমাকে কমন ডিজিজ জানতে হবে, আমাকে ইমার্জেন্সি জানতে হবে, আমাকে আমার দেশের প্রেক্ষিতে প্লাস ওয়ার্ল্ডের প্রেক্ষিতে যেগুলো হচ্ছে হাইলাইটেড ডিজিজ যেগুলো আমাকে ফেস করতে হয়, সেগুলো আমাকে জানতে হবে। তো এইগুলোকে বাদ দিয়ে স্যার এমন কোনো কঠিন ডিজিজ নিয়ে আসবেন না যে যেটা আমার প্র্যাকটিস ফিল্ডে বছরে একটা পাই বা পাই না। কমন ডিজিজ মাস্ট, এবং কমন ডিজিজ দিয়ে আমাদের মেইনলি 60 to 80% কোশ্চেন কাভার থাকে, হয়তো বা 10 to 20% অ্যাডভান্স নলেজটা যাচাই করার জন্য মাঝে মাঝে স্যাররা কিছু দিয়ে থাকেন, কিন্তু তার মানে এটা আহ, এমন না যে আমার ওয়ার্ডে বা আমার হসপিটালে আমি কখনো দেখিই নাই বা আমি কারোর কাছে কখনো শুনিই নাই, এমন কোন আনকমন ডিজিজ আসলেই আসে না। তাহলে আমার ডিজিজ রিপিট হচ্ছে, হয়তোবা কোশ্চেনের প্যাটার্নটা বা নলেজটা এক একবার এক এক ভাবে যাচাই হচ্ছে। তো আমার কাজ তো এখন, যেহেতু আমার পরীক্ষা এখনো 6 মাস বাকি, আমার কাজটা কি? আমার সেই ইম্পর্টেন্ট ডিজিজটাকে আইডেন্টিফাই করা, ইম্পর্টেন্ট ডিজিজ ধরে সেইটাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে আমার গুছিয়ে ফেলার পথে পরীক্ষার আগে যেন রিভিশনটা সহজ হয়, বা আমার যেন ভয়টা অনেক বেশি না লাগে, সেই কারণে আমরা যেটা বলি যে কোন একটা নির্দিষ্ট বইয়ে আপনি পড়াটা গুছিয়ে ফেলুন। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে জন্য সবচেয়ে ইউজফুল বা সোজা হয় যেটা, সেটা হচ্ছে প্রফেসর আবিদ হোসেন স্যারের যে বইটি আছে। তো আবিদ স্যারের যে পেডিয়াট্রিক্স বইটা, যেহেতু এটা একটা বইয়ের মধ্যে সব ডিজিজ চলে আসে, ফলে এটা দেখলে একটা সাহস লাগে যেটা সম্ভব, রিভিশন করা সম্ভব। আর এই বইটার মধ্যে স্যার আসলে অল্প অল্প করে অনেক ডিজিজ সম্পর্কেই বলেছেন, যেগুলো আমাদের দেশের প্রেক্ষিতে বা আমাদের এক্সামিনেশনের প্রেক্ষিতে খুবই কমন ডিজিজ। তো আমরা বলি যে যেহেতু এখানে স্যার অনেক কিছু সহজ করে বলে দিয়েছেন, এটাকে আমরা বেসিক একটা বই ধরি, এর পাশাপাশি আমরা অ্যাড অন করবো ইনফরমেশন। সেটা কি করব? আমরা যে বিভিন্ন ক্লাসে যে লেকচার গুলো শুনবো সেখানে আমরা যে পয়েন্ট গুলোকে হাইলাইট করছি, অথবা আমার প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো এসেছে, যে এটার উত্তর হয়তো স্যারের বইয়ে নাই, হয়তো অন্য জায়গা থেকে কালেক্ট করতে হচ্ছে, সেটা আমি নোট ডাউন করি। অথবা আমার প্রিভিয়াস যে পরীক্ষা দিয়ে গিয়েছে তার কাছ থেকে আমি যদি কোনো নতুন ইনফরমেশন পাই, যে এক্সামিনেশনটা এভাবে লেখাটা পছন্দ করছেন স্যারা বা এভাবে বলাটা পছন্দ করছেন, আমরা সেইভাবে করে বইটা গুছিয়ে ফেলি, যেন আমি পরীক্ষার আগে সোজাভাবে চিন্তা করতে পারি, আমার যেন ভয়টা কম লাগে। এই কারণে আমরা বলি যে একটা নির্দিষ্ট একটা বইকে আপনি গুছিয়ে ফেলুন। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপারেশনের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে এক্সামিনেশন ব্যাগ গুছিয়ে ফেলা, যেটা আমরা এতবার বলার পরেও আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যে দেখি, কারণ আমি যেখানে আছি সেখানে তো আমারও জুনিয়র অনেক এক্সামিনী আছে, পরীক্ষায় যায়, পরীক্ষা যাওয়ার আগে দেখি ওর কাছ থেকে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ধার নিচ্ছে, ব্যাগ ধার নিচ্ছে, পরীক্ষার একদম আগে এসে জিজ্ঞেস করতেছে ব্যাগে যেন কি কি রাখতে হয়, কি কি গুছাতে হয়। এটা আসলে খুবই মানে একটা পোর প্রিপারেশনের একটা হচ্ছে উদাহরণ আর কি। কিন্তু এটা আমরা প্রতি বছরই আমরা দেখছি এরকম, আমরা যে এত বলি তারপরেও অনেকের ব্যাগ গুছানো থাকে না। তো এটা আসলে বোঝাচ্ছে যে আপনি আসলে পরীক্ষার জন্য এখনো ফুললি প্রিপেয়ার্ড না। তো সেইখানে আমি বলবো যে এক্সাম ব্যাগটা নিজের মতো করে নিজের একটা ব্যাগ গুছিয়ে নিতে হবে, এবং এই গুছিয়ে নেওয়ার ব্যাগটা আপনি প্রতিদিনই সাথে করে নিয়ে যান। আপনার ব্যাগে কি কি ইনস্ট্রুমেন্ট আছে এইটার সাথে পরিচয় থাকাটাও কিন্তু একটা জরুরি, কারণ আমাদের পরীক্ষাতে অস্কি নামে একটা পার্ট আছে যেখানে আমাদেরকে শর্ট কেসের মতো জিনিসগুলো ফেস করতে হয়, সেখানে আমার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হয়। এখন যদি আমার ইনস্ট্রুমেন্টের সাথে পরিচয় না থাকে, আমি যদি ইনস্ট্রুমেন্টের ব্যবহারটা এখন থেকে না জানি,
তাহলে কিন্তু হচ্ছে আমরা পরীক্ষার সময় ভুলগুলো করে ফেলি। যে আমার কোন পকেটে কোন ইনস্ট্রুমেন্ট আছে, আমার ব্যাগে আসলে সেটা আছে কিনা, সেটা অনেক সময় আমরা পাজল হয়ে পড়ি। ওই ইনস্ট্রুমেন্ট খুঁজতে খুঁজতেই আমার 3-4 মিনিট সময় শেষ হয়ে যায়। ফলে হচ্ছে অনেক সময় পাজল হয়ে যায়। আবার একটা বেড থেকে আরেকটা বেডে যাওয়ার সময় ইনস্ট্রুমেন্ট গুছিয়ে নিয়ে আরেকটা বেডে যে আবার সেই ইনস্ট্রুমেন্ট বের করে করা, এই জিনিসটাতেও আমাদের হচ্ছে দেখা যায় যে এক্সপার্টনেস বা টাইম ম্যানেজমেন্টের খুব অভাব দেখা যায়। তো আসলে ইনস্ট্রুমেন্ট জানাটা, যে আমার অস্কিতে কি কি আসে, আপনারা খেয়াল করে দেখেন আমাদের মিড টার্মের অস্কি স্টেশন গুলো মোটামুটি কিন্তু 50% হচ্ছে রিপিটেড থাকছে, কমন। কারণ একটা প্রিকর্ডিয়াম এক্সামিনেশন, এটাকে আর নতুন করে কি বানাবে? প্রিকর্ডিয়াম এক্সামিনেশন তো আজীবন প্রিকর্ডিয়াম এক্সামিনেশনই থাকবে। তো এই জেনারেল এক্সামিনেশন বা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট, তো আমাকে এই স্টেপটা তো সারা জীবনের জন্য একই স্টেপ। তো একটা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টের যদি আমার একটা ব্যাগ এখন পর্যন্ত আমি রেডি করতে না পারি, তাহলে আমি ধার করা জিনিস নিয়ে যখন আমি পরীক্ষার হলে যাব, তখন কিন্তু আমার স্টেপও আমার আসলে মনে থাকবে না। আমার জিনিস আমি যত বেশি ইউজ করব, তত কিন্তু আমার হাতের মধ্যেও সেই এক্সপার্টনেস চলে আসবে। যে পরীক্ষার হলে অটোমেটিক্যালি আমি যতই স্ট্রেসে থাকি না কেন, আমার হ্যামারটাও যেমন ঠিক জায়গাতেই হচ্ছে জার্ক এলিসিট করবে, সেরকম ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টও কোনটার পর কোনটা করতে হবে সেটা আমার চলে আসবে। তাহলে আমি যেটা বললাম যে হুবহু মানে কি, আমার আগের বার হয়তো 18 মাসের বাচ্চা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট দিয়েছিল, এবার হয়তো 3 বছরের বাচ্চা দিচ্ছে, কিন্তু হেডলাইনটা তো এক, ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট। তো ওই জায়গাটা আমার স্টেপ গুলো প্রিপারেশন নেওয়ার জন্য ধীরে ধীরে আমাকে এখনই নিতে হবে। আপনি প্রয়োজনে প্রতি 1 সপ্তাহে একটা করে স্টেশন প্রিপারেশন নেন। আপনি 1 সপ্তাহ ধরে বারবার প্র্যাকটিস করেন যে আমি এটার উপরে আমি এক্সপার্টনেস নিতে চাচ্ছি। তো এইভাবে করে আসলে আমাদের প্রিপারেশন গুলো এখন থেকে নিতে হবে। সময় হচ্ছে আহ, এখনো অনেক আছে, তারপরেও বলবো যে যারা একদমই প্রিপারেশন নেন নাই, তাদের জন্য বই টই এখনো খুলেন নাই, তাদের জন্য আসলে 6 মাস অনেক সময় সাফিসিয়েন্ট নাও হতে পারে। আর যারা আগে থেকে একটু দেখেছেন, তাদের জন্য 6 মাসেও অনেক কিছু করার আছে। আর গুছিয়ে নিতে হবে, এক্সামটাকে সিরিয়াসলি আগে নিজের মাথার মধ্যে নিতে হবে যে হ্যাঁ, আমি এক্সামটা সিরিয়াসলি দিতে যাচ্ছি, আমি পাশ করতে চাচ্ছি। এবং ঠিক আমি যেটা বলি যে সবসময় একটু রেট্রোগেট পড়াটা আমি পছন্দ করি, মানে আমার ক্ষেত্রে আমি করেছিলাম, তো আমার কাছে এটা মানে একটু ইজি মনে হয়, স্ট্রেস রিলিভিং মনে হয়। তো রেট্রোগেট মানে কি, যে আমি যখন একটা সাপোজ সেরিব্রাল পালসি একটা ডিজিজ যখন পড়তে যাচ্ছে, যখন প্রসপেক্টিভ পড়ছে, যে সামনে থেকে শেষ পর্যন্ত যাচ্ছে পড়তে, যে মাঝপথে অনেক সময় মনে হয় হচ্ছে যে হাঁপাই যাচ্ছে, যে আর কন্টিনিউ করতে ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে। তো হয়তোবা আমার আরেকটু পরের লাইনগুলো আরো বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আমাদের ব্রেন তো আসলে একটানা কাজ করতে পারে না, কিছুক্ষণ পরে টায়ার্ড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার ব্রেনটাকে সজাগ রাখার একটা ট্রিক্স যেটা, যে আপনি বিগত 5 থেকে যত বেশি সব বছর পারেন প্রশ্নগুলো হাতে নেন। হাতে নেওয়ার পরে সেখান থেকে আপনি মার্ক আউট করেন যে এইখানে সেরিব্রাল পালসি নিয়ে কোনো কোশ্চেন অলরেডি এসেছিল কিনা, খুঁজে বের করেন, ভালো কথা। এরপর আপনি খোঁজেন যে এটা শর্ট এক্সামিনেশন গুলোর মধ্যে, মানে প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্সটা আসলে খুবই হেল্পফুল একটা হচ্ছে মানে প্রিপারেশন টুলস আমি বলবো। কারণ এটা পরীক্ষিত, যে এটা অলরেডি স্যারদের প্রিয়, যে এই কোশ্চেন এই ডিজিজ পরীক্ষিত, যে এটা স্যারদের প্রিয়, এবং এই কোশ্চেন গুলোই হয়তো বা অন্য কোনো ভাবে আমার কাছে আবার আসছে। তো আমি অলরেডি স্যারের প্রিয় টপিকসটা জানার পরও যদি আমার এখানে প্রিপারেশনটা আনকমপ্লিট থাকে, তাহলে তো আসলে দুঃখজনক। তো সেই ক্ষেত্রে আমি তাহলে করব কি, যে আমি খুঁজে পেলাম যে আমার প্রিভিয়াস 5 বছরের মধ্যে সেরিব্রাল পালসিটা 3 বার সাপোজ কোশ্চেনে এসেছে, রিটেনে এসেছে। আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমার শর্ট কেস এক্সামিনেশনের মধ্যে সিপি একটা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট একবার এসেছিল। আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমার অসপি বইয়ের মধ্যে সিপি নিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর অসপি স্টেশন তৈরি করা আছে। হ্যাঁ, তাহলে আমি আগে ওই জায়গাগুলোকে মার্ক আউট করি। এরপর আমি যেই মেন বইটা পড়ছি, সেই জায়গাগুলোতে আমি হাইলাইট করে ফেলি। প্লাস ওখানে প্রয়োজনে পাশে লিখি যে হ্যাঁ, এটা জানুয়ারি 2025 এসেছে, এটা আমার জুলাই 2020-তে আসছে। কারণ বিসিপিএস এ আমার এই এত বড় ডিজিজটার মধ্যে এই অংশটুকুকে কোশ্চেনের জন্য বেছে নিয়েছিল, তার মানে এটা একটা চুম্বক অংশ, এবং এটা অবশ্যই আমার জন্য হচ্ছে মাস্ট টু নো একটা পার্ট। তো ওই জায়গাটা পড়ার সময় এটা যদি আমার শেষের দিকেও একটা পার্ট হয়, আমি হয়তো পড়তে পড়তে ব্রেন টায়ার্ড হচ্ছে, ওই জায়গায় এসে দেখছি যে আমার ইনভেস্টিগেশন বা আমার ওয়ার্নিং সাইন বা আমার আর্লি সাইন, এই জায়গাগুলো তো মার্কিং করা আছে হাইলাইট করে, মানে আপনি আগে কোশ্চেনটা ওখানে দাগাই নিলেন যে এই জায়গা এই পৃষ্ঠা থেকে এটা, তারপরে আপনি রিডিং পড়তে শুরু করেন, তখন ওইখানে এসে অটোমেটিক্যালি আপনার নার্ভ সেল গুলো আবার স্টিমুলেট হয়ে যাবে, যে এটা তো পরীক্ষায় আসা জিনিস, বলে এটা আমাকে আবার একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তো আমি এইভাবে বলি যে আপনারা রেট্রোগেট
বিভিন্ন কোশ্চেন সলভ করেন। আপনারা জেনেসিস এর যখন ভর্তি হবেন বিভিন্ন সময় যে সিস্টেম গুলো হবে, সেই সিস্টেম থেকে আপনার ইম্পর্টেন্ট ডিজিজ গুলো বা কোশ্চেন গুলো বের করেন। আমরা যে এসবিএ গুলো দিব, সেই এসবিএ লাইনটা আপনি হয়তো পরীক্ষার সময় পারেননি, ওটা আবার আপনি বইয়ের মধ্যে দাগায় রাখেন, যেন আপনি যেদিন ফাইনাল পরীক্ষা দিতে যাবেন সেদিন যেন ওই ডিজিজটা পড়ার সময়তে দেখা যায় যে ওই ডিজিজ থেকে দুইটা তিনটা এসবিএ অলরেডি এসেছে, সেটা আপনি হাইলাইট করছেন। তাহলে এটা আপনার প্রিপারেশনটাকে আরো বেশি কনফিডেন্ট করবে আর কি। আর আমি আরেকটা সবসময় যেটা বলি যে প্রিভিয়াস কোশ্চেন যেমন ইম্পর্টেন্ট, তেমন প্রিভিয়াস এক্সামিনি যারা পরীক্ষায় পাশ করেছেন অথবা করেন নাই, তারাও আমাদের জন্য হচ্ছে বেস্ট মেন্টর। কারণ হচ্ছে আমি আজকে আপনার ক্লাস নিচ্ছি, আপনার জন্য হয়তো আমি অনেক অ্যানালাইসিস করে স্টাডি করে একটা লেকচার তৈরি করছি, কিন্তু তারপরে বিগত কয়েক বছর হয়তো আমার এক্সাম হলের সিনারিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আগামীতে আপনি যে রাস্তায় যেতে ভয় পাচ্ছেন বা আপনাকে যে রাস্তা পার হতে হবে, খুব রিসেন্টলি যারা সেই রাস্তাটা পার হয়ে এসেছে তাদের অবজারভেশন, তাদের এক্সপিরিয়েন্স কিন্তু আপনার জন্য সবচাইতে আপডেট সাজেশন। তাই আমার উপদেশ হচ্ছে যে আপনার ইনস্টিটিউটে বা আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল বা সিনিয়র বা জুনিয়রদের মধ্যে যারা রিসেন্টলি এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স পাশ করেছে অথবা পরীক্ষায় অ্যাপিয়ার করেছে, তাদের সাথে কথা বললে আপনি আরো ভালো একটা গাইডলাইন পাবেন যে আমি কিভাবে প্রিপারেশনটা গুছাবো, সে কিভাবে পড়েছিল, সে কোথায় প্রবলেম ফেস করেছিল, সেই জায়গাগুলো আপনাকে খুব ভালো একটা সাজেশন, আপডেট সাজেশন দিতে পারবে যে টিচাররা এখন কি চাচ্ছে। পরীক্ষার সময় আসলে এক্সামিনারের মাইন্ড রিড করতে পারাও কিন্তু একটা হচ্ছে মানে ভালো একটা ব্যাপার। কেউ যদি প্রিভিয়াস কোন এক্সামিনের কাছ থেকে আগে থেকেই শুনে রাখেন যে এরকম একজন এক্সামিনার ছিল, তিনি আসলে এটা হলে এরকম টাইপের অ্যান্সারটা পছন্দ করেন, তাহলে আপনি যখন ওই পরীক্ষা হলে ওই কোশ্চেনটা ফেস করবেন, দেখা যাবে আপনার ওই অ্যান্সারটা আপনি বলে দিলেই সেদিন হয়তো আপনি ফুল মার্কস পেয়ে খুব স্যার খুব খুশি হয়ে গেল, এবং আপনার একটা ভালো পারফরমেন্স, আপনার নেক্সট যে ল্যাকিংস গুলো সেগুলো অনেক সময় দেখা যায় যে উতরে যায় আর কি। তো এটাই আমার সাজেশন যে আপনাদেরকে প্রিপারেশন আসলে সামনে আমাদের আর অল্প কিছু মাস বাকি আছে, যারা ডিসেম্বরে পরীক্ষায় বসতে যাচ্ছেন তাদেরকে এখন থেকে সিরিয়াসলি টাইমটা নিতে হবে, এবং আমাদের ক্লাসগুলো আপনারা করুন। আশা করি আপনাদের সাথে থেকে আপনাদের যতটুকু যা সাহায্য করা দরকার আমরা করব। আপনারাও আমাদের সাথে সাথে যে ল্যাকিংস গুলো নিজেরা আইডেন্টিফাই করতে পারবেন, আমাদের সাথে কথা বলবেন, আমরা আপনাদের সেইগুলো কিভাবে প্রবলেম সলভ করা যায় সেই ব্যাপারে হেল্প করব। আর পরীক্ষাগুলো দেওয়ার জন্য সবসময় রিকোয়েস্ট থাকবে যে পরীক্ষাগুলো অবশ্যই দিবেন। এবং পরীক্ষা দিলে যেটা হয় কি, ওই যে বললাম যে ল্যাকিংস দেখতে, যে সবাই একই উত্তর লিখেছে, ও পারছে, আমারটা কেন হলো না, তো ওই যে আমরা থিঙ্কিংটা যে কেন ওরটা হয়েছে কেন আপনারটা হয়নি, কেন ও বেশি নাম্বার পেলো কেন আপনি পেলেন না, এই জায়গাগুলোতে যে আমরা এক্সামিনারের প্রশ্ন করার সময় কোন থিঙ্কিং থেকে আমরা হচ্ছে বা কোন অ্যাঙ্গেল থেকে এই জিনিসটাকে চিন্তা করছি, সেই চিন্তা করাটা আমরা শিখিয়ে দিই। এই কারণে ফিডব্যাক ক্লাসগুলো অ্যাটেন্ড করাটা খুবই জরুরি। আমি তো বলবো ক্লাস অবশ্যই জরুরি, তার চাইতেও বেশি জরুরি হচ্ছে এক্সামে অ্যাপিয়ার করে নিজের পার্সোনাল প্রবলেমটা আইডেন্টিফাই করা, নিজের এক্সাম ম্যাচুরিটিটাকে অ্যাসেস করা। আর একটা হচ্ছে এক্সামের যে আমার ফলাফল যেটাই হোক না কেন, সেটার সাথে সাথে মেন্টরদের বা এক্সামিনারদের কোশ্চেনের পেছনের কাহিনী জানা, অথবা যে অ্যান্সার গুলো থাকে সেটার এক্সপ্লেনেশন জানাটাও আপনার হচ্ছে এক্সামটাকে হচ্ছে প্রিপারেশন নিতে অনেক হেল্প করবে। তো আমি অলরেডি মনে হয় অনেক কথা বলে ফেলেছি। সবার সাথে শেষ কথা হচ্ছে এটাই যে আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নাই। এখন থেকে আপনারা রোগী যখন দেখছেন ওয়ার্ডের এই পড়ালেখার পাশাপাশি যেটা করবেন, যে আমাদের হিস্ট্রি টেকিং এর একটা খুব কমন স্টেশন আমাদের অস্কিতে প্রত্যেক বছরই থাকে, এবং হিস্ট্রি টেকিং এ কিন্তু এমন কোনো নতুন কোনো সিমটম থাকে না, জ্বর না হলে পেটে ব্যথা না হলে জন্ডিস না হলে হচ্ছে হেমাচুরিয়া প্রোটিনের এরকমই কোনো না কোনো একটা সিনারি থাকে, এবং আলটিমেটলি সেই হিস্ট্রি টেকিং থেকে আমাদের কমন কিছু ডিফারেন্সিয়াল ডিজিজ গুলোই যেহেতু থাকে। তো পরীক্ষায় যখন বসতে হলে আমাদের হিস্ট্রি টেকিং একটা মাস্ট স্টেশন। তো আপনি প্রতিদিন পেশেন্ট যেগুলো রিসিভ করছেন তার মধ্যে কিছু কিছু ডিজিজ পরীক্ষার মতো করেই হিস্ট্রি টেকিং করুন, যেখানে আপনার হচ্ছে কাছে এক্সপ্লেনেশন থাকবে যে আপনি কেন এই ডিজিজটা ভাবলেন, পয়েন্টস ইন ফেভার পয়েন্টস এগেইনস্ট হচ্ছে ফেভার, সেটা চিন্তা করুন। কাউন্সিলিং গুলো প্রতিদিন একটা দুইটা হচ্ছে পেশেন্টের সাথে এমন ভাবে বলুন যেন আপনার আসলে পরীক্ষার কাউন্সিলিং এ আপনার জন্য প্র্যাকটিস হয়ে যায়। আর অসপি স্টেশন বলতে এখন তো পরীক্ষার আগে আপনাকে অসপি প্র্যাকটিস করতেই হবে, তারপর ওয়ার্ডের কাজের মধ্যে থেকে যেটা করতে পারেন যে কোনো এক্স রে সিটি বা ইসিজি, অথবা হচ্ছে কোনো একটা পেশেন্টের ফেস ফেস দেখে যে পড়া, এই টাইপের জিনিসগুলো কাজের ফাঁকে আসলে আমাদের পড়ার যে সিলেবাসটা আমাদের কাজে ওয়ার্ডের এক্সপিরিয়েন্সের মধ্যেই আছে, শুধু জাস্ট পিক করে একটু পরীক্ষার মতো করে প্র্যাকটিস করুন। সম্ভব হলে রিডিং পার্টনার জোগাড় করে পড়ুন, এটা অনেক হেল্পফুল। আর অনেক বেশি প্র্যাকটিস করুন,
রিটেনের পাশাপাশি আসলে ক্লিনিক্যাল প্র্যাকটিসটা জরুরি, কারণ আমরা রিটেনে অনেকে উঠতে গেলেও দেখা যায় আমাদের ক্লিনিক্যালে এসে অনেকে খারাপ করে ফেলি। সো ক্লিনিক্যাল এক্সপোজার বাড়ান, সিস্টেমেটিক্যালি এক্সামিনেশন করার প্র্যাকটিস করুন। আপনার পড়া আসলে আপনাকেই পড়তে হবে, আপনার স্কিলও আপনাকেই অর্জন করে নিতে হবে। আমরা শুধু আপনার ভুলগুলো একটু খুঁজে দেওয়ার চেষ্টা করব, আর আপনাকে মানসিক ভাবে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক স্ট্রেস থাকে, তো অনেকে দেখা যায় ফ্যামিলি মেম্বারদের সাথে এত স্ট্রেস করতে পারে না। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অনেক সময় ফোন করে বলে যে আমি আর পারছি না, আমি আজকে পরীক্ষা দিয়েছি, আমি হয়তো কালকে পরীক্ষা দিতে যাব না। আমরা অনেক সময় বুঝিয়ে বলি যে না, তুমি এটা পেরেছো, তুমি ওটাও পারবে। তুমি পারো বা না পারো, ফলাফল নিয়ে এত ভাবার দরকার নেই, পরীক্ষা অ্যাপিয়ার করাটাও একটা সাহসের ব্যাপার। আল্লাহর উপরে ভরসা রেখে সবাই পরীক্ষা পড়া শুরু করেন, ইনশাল্লাহ সবাই পারবেন। আর যেটা ওই যে গিফারি ভাই যেটা বলছিল, এত স্ট্রেস আসলে বারবার নেওয়া যায় না, এই জন্য প্রিপারেশনটা প্রথম থেকে গুছিয়ে নেন, যেন আল্লাহ আমাদের সহায় হয় এবং আমরা একবারেই সবাই পাস করতে পারি। তো আমার দিক থেকে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সামনে আরো কথা হবে ইনশাল্লাহ। তো আমি শেষ করছি এখানে। ডাক্তার ইসরাত। থ্যাংক ইউ ম্যাম। আমরা যারা শুনতেছিলাম ম্যাডামের কথা, আমরা বুঝতে পারতেছি ম্যাডাম কতটা এক্সেলেন্ট মেন্টর, এবং আমি তো ম্যাডামের ক্লাস পেয়েছি, আমি জানি ম্যাডাম অনেক সুন্দর ক্লাস নেয়। আহ, এর আগে কখনো বলা হয়নি ম্যাডামকে। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করার জন্য। আর আমার কাছে মনে হয় আমরা যারা নেক্সট মিড টার্ম এক্সাম দিব, যারা এটা সম্পর্কে জানি না, তারাও খুব ভালো একটা দিক নির্দেশনা পেয়ে গেলাম আমরা, যে অ্যাকচুয়ালি ম্যাডাম কিন্তু প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলছে। একদম রিটেন এক্সাম থেকে শুরু করে অসপি থেকে শুরু করে অস্কি থেকে শুরু করে, মানে আপনি যারা আমরা এখন এক্সামটা দেইনি, যারা আমরা প্রত্যেকটা সেক্টর সম্পর্কে জানি না, তাদের জন্য কিন্তু ম্যাডাম প্রত্যেকটা সেক্টর থেকে খুব সুন্দর করে প্রত্যেকটা সেক্টরের ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। কারণ আপনি যখন এক্সাম প্রিপারেশন নিতে যাবেন, অনেক কিছু হয়তো আপনি অনেক পরে জানতে পারতেন, যখন আপনি নিজে অস্পির জন্য পড়া শুরু করতেন, বা যখন আপনি নিজে ওই সময়টা ফেস করতেন, সেই সময় আপনি যে জিনিসগুলো জানতে পারতেন, ম্যাডাম অলরেডি আমাদেরকে খুব সুন্দর করে ওই জায়গাগুলো একদম আমাদের চোখের সামনে তুলে ধরেছে, যে একদম একদম একজন ট্রেনি হিসেবে আপনি আমি কি কি ফেস করতেছি, আপনি আমি কোন সিচুয়েশনে আছি, সেই থেকে আপনার আমার করণীয় কি, একদম প্রত্যেকটা সেক্টর ম্যাডাম খুব সুন্দর করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছে আমাদের সামনে। এবং আমার মনে হয় যে ম্যাডাম পুরো আমাদের জার্নিটা কেমন হতে পারে এবং কেমন হওয়া উচিত, তার জন্য খুব সুন্দর একটা ওরিয়েন্টেশন আমার মনে হয় ম্যাডাম বলে দিয়েছে আমাদের জন্য। সো সেই হিসেবে আশা করি আমরা যারা নেক্সট এই কোর্সে জয়েন করব, আমাদের সবার জন্য এই কোর্সটা খুব ভালো হবে, এবং আমাদের সবাই যেন আমরা সফলতা অর্জন করতে পারি। আমাদের সফলতা অর্জনটাই হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই ব্যাচের উদ্দেশ্য। এবং আমরা যারা জেনেসিসে সেই প্রথম থেকে আছি এবং জানি জেনেসিসের যে কোয়ালিটির জন্যই আমরা জেনেসিসের সাথে থাকতে চাচ্ছি, সেই আত্মবিশ্বাস সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই সফলতা অর্জন করব। এই শুভকামনা নিয়ে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।